কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় পালামৌ। লিখেছেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। পালামৌ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত একটি অসাধারণ ভ্রমণগ্রন্থ। আলোচিত রচনাটি পালামৌ গ্রন্থের দ্বিতীয় প্রবন্ধের নির্বাচিত অংশবিশেষ পালামৌ শিরোনামে পাঠ্যগ্রন্থে সংকলিত হয়েছে। তাহলে লেখকের একটি ভ্রমণমূলক রচনা। যখনই আমরা ভ্রমণমূলক কোনো রচনা পড়ে থাকি তখন আমাদেরও ইচ্ছা হয় যে লেখকের সঙ্গে আমরাও ভ্রমণ করে আসি। আজকে আমি দেখানোর চেষ্টা করব যে লেখক কোথা থেকে কোথায় গিয়েছিলেন। লেখক এই যে রাঁচি থেকে তিনি গিয়েছিলেন এই পালামৌ, এই স্থানে তিনি গিয়েছিলেন, এখান থেকে এই পর্যন্ত। এবার ছোট্ট করে জেনে নিই যে রাঁচি থেকে পালামৌ যেতে গেলে কতটা দূরত্ব। রাঁচি থেকে পালামৌর দূরত্ব প্রায় 130 কিলোমিটার। আমরা এখানে ম্যাপে দেখতেই পাচ্ছি রাঁচি, এখান থেকে পালামৌ এই পর্যন্ত। পালামৌ বা পালামো। আচ্ছা, রাঁচি সম্পর্কে ছোট্ট করে জেনে নিই। রাঁচি হলো ঝাড়খণ্ডের রাজ্যের রাজধানী আর অন্যতম বড় শহর, জনবহুল শহর। রাজ্যটির মধ্যে দ্বিতীয় জনবহুল শহর হচ্ছে এটি। আর পালামৌ বা পালামৌ জেলা হচ্ছে এই ঝাড়খণ্ডের একটি অন্যতম জেলা। এবার আমরা চলে আসি লেখক পরিচিতি সম্পর্কে। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1834 খ্রিস্টাব্দে, মৃত্যুবরণ করেন 1889 খ্রিস্টাব্দে। জন্ম 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে। পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি ছিলেন বঙ্কিমচন্দ্রের অগ্রজ অর্থাৎ বঙ্কিমচন্দ্রের বড় ভাই। ইনি সরকারি চাকরি উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিহারের পালামৌতে দীর্ঘদিন অতিবাহিত করেন, অর্থাৎ তিনি কিন্তু এখানে দীর্ঘদিন অতিবাহিত করেন। রামেশ্বরের অদৃষ্ট, কণ্ঠমালা, মাধবীলতা, দামিনী প্রভৃতি তার লেখা উপন্যাস। পালামৌ নামক ভ্রমণ বৃত্তান্তটি বাংলা সাহিত্যের একটি অক্ষয় সম্পদ। তিনি ভ্রমণ নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন এবং কিছুদিন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেন। এবার আমরা চলে আসব আমাদের মূল রচনায়। এই মূল রচনাটি আলোচনার সুবিধার্থে আমি 10টি পয়েন্টে ভাগ করে নিয়েছি। সে পয়েন্টগুলি ছোট্ট করে একটু বলে দিচ্ছি। প্রথম যে পয়েন্টটি সেটি হচ্ছে মিলিটারি সাহেবের বৃত্তান্ত। দ্বিতীয় পয়েন্টটিতে আমি রেখেছি যে কৃষ্ণচন্দ্রকৃত পাহাড়ের বর্ণনা পাবো আমরা সেখানে। তৃতীয় পয়েন্টটিতে লেখক রাঁচি থেকে পালামৌ যাত্রা শুরু করলেন, তার প্রসঙ্গ। তার পরের পয়েন্টটিতে পালকি থেকে নেমে তিনি দূরের থেকে পালামৌ দর্শন করছেন। তার পরের পয়েন্টটিতে আমরা পাবো যে পালামৌয়ে প্রবেশ করলেন লেখক, আর সেখানে লোতেহার অর্থাৎ অর্ধ পাহাড়ের প্রসঙ্গ তিনি এনেছেন। এরপরে আমরা পাবো যে প্রতিধ্বনি প্রসঙ্গ বা তার কুকুরের প্রসঙ্গ। তার পরের পয়েন্টে আমরা পাবো যে তিনি একটি চমৎকার পাহাড় দেখে একটি চমৎকৃত হয়েছিলেন, সেটি হচ্ছে একশিলা পাহাড়। সেই একশিলা পাহাড় প্রসঙ্গ এবং তার উপর হয় একটি অশ্বত্থ গাছ প্রসঙ্গ। এবং তার পরের পয়েন্টটিতে আমরা রেখেছি যে পালামৌ নেমে তিনি যে ঘোরাঘুরি করেছেন, কি অভিজ্ঞতা তার জন্মেছে, সেই গাছপালা প্রসঙ্গ সে একটা প্রসঙ্গ। আরেকটি হচ্ছে কাষ্ঠঘণ্টা, সেখানে একটি কাঠের ঘণ্টার বিষয়বস্তু নিয়ে একটি পয়েন্ট আমি রেখেছি। আর একদম শেষ পয়েন্টটি হচ্ছে কোলবালক প্রসঙ্গ। শেষ পয়েন্টটি আছে কোলবালক প্রসঙ্গ। এবার আমরা একে একে প্রত্যেক পয়েন্টটি ধরে ধরে আমরা আলোচনা করি, দেখবেন তাহলে খুব সহজ হবে বিষয়গুলো। যেহেতু এটি একটু বিস্তৃত বর্ণনামূলক রচনা, তো একটু পাট পাট করে নিলে বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে প্রথম পয়েন্টটি আমরা রেখেছিলাম সেটা হচ্ছে মিলিটারি সাহেব প্রসঙ্গ। তাহলে আমরা এবার আসি মিলিটারি সাহেব প্রসঙ্গটিতে।
সেকালের হরকরা নামক ইংরেজি পত্রিকায় দেখিতাম। তাহলে সেকালের পত্রিকাটির নাম হচ্ছে হরকরা, আর সেটি হচ্ছে ইংরেজি পত্রিকা। সেখানে দেখিতাম কোনো একজন মিলিটারি সাহেব প্যারেড বৃত্তান্ত, ব্যান্ডেল বাদ্যচর্চা প্রভৃতি কথা পালামৌ হইতে লিখিতেন। তাহলে এই মিলিটারি সাহেব, অর্থাৎ ইনি একজন ডিফেন্সের মানুষ, মিলিটারি মানুষ, তিনি কিন্তু প্যারেড বৃত্তান্ত, অর্থাৎ ডিফেন্স লাইনে আমরা দেখে থাকি হাত পা তালিম দিয়ে এক ধরনের সমান তালে যেটি করা হয়, হাত পার তালিমের বিশিষ্ট একটা ভঙ্গি, সেটা কিন্তু প্যারেড। সেই প্যারেড এবং ব্যান্ডেল বাদ্যচর্চা, ব্যান্ডেল স্টেশনের নাম আপনারা শুনে থাকবেন। ব্যান্ডেল থেকে হাওড়া যাওয়ার খুব সহজ পথ রয়েছে, বা নৈহাটি থেকে ব্যান্ডেল। সেই ব্যান্ডেলের বাদ্যচর্চা প্রসঙ্গে তিনি নাকি পালামৌ হইতে লিখিতেন। অর্থাৎ যে পালামৌর কথা আমরা বললাম, সেই পালামৌ শহরটি থেকে, মানে সেই জায়গাটি থেকে তিনি লিখিতেন, মানে একটা পত্রিকায় লেখা পাঠাতেন বা লিখতেন তিনি। আমি তখন ভাবিতাম পালামৌ প্রবল শহর, অর্থাৎ লেখক তখন ভাবতেন যে পালামৌ প্রবল শহর। আমরাও তো সেরকমই ভাববো যে সেখান থেকে একজন বিশিষ্ট ব্যক্তি কিছু লেখা পাঠাচ্ছে পত্রিকায়, লেখালেখি করছেন, তাহলে সেটা নিশ্চয়ই একটা বড় শহর, সেখানে বহু মানুষের বসবাস। তাহলে বলছে যে আমি তখন ভাবতাম পালামৌ প্রবল শহর, সাহেব সমাকীর্ণ সুখের স্থান, অর্থাৎ সেখানে বহু সাহেবদের অবস্থান এবং সুখের স্থান। তখন জানিতাম না যে পালামৌ শহর নয়, একটি প্রকাণ্ড পরগনা মাত্র। তাহলে তখন লেখক কি জানতো না, যে পালামৌ কিন্তু শহর নয়, সেটি একটি প্রকাণ্ড পরগনা মাত্র। শহরের সে অঞ্চলেই নাই, অর্থাৎ শহর সেই অঞ্চলের মধ্যেই নাই, নগর দূরে থাকুক তথায় একখানি গণ্ডগ্রামও নাই, অর্থাৎ একেবারে ছোট গ্রামও সেখানে নেই, আছে কেবল পাহাড় ও জঙ্গল। সেখানে পাহাড়ও আছে, আবার জঙ্গলও আছে। তাহলে আমরা এই প্রথম পয়েন্টটিতে যেটা বলেছিলাম যে মিলিটারি সাহেব প্রসঙ্গ আসবে, সেই মিলিটারি সাহেবের পরপরই তার বর্ণনা প্রসঙ্গে পালামৌর বর্ণনা এসেছে। আচ্ছা, এর পরের প্যারে আমরা চলে আসি। এখানে আমরা পয়েন্টটি রেখেছিলাম, সে পয়েন্টটি হচ্ছে কৃষ্ণচন্দ্রকৃত পাহাড়। পয়েন্টটি হচ্ছে কৃষ্ণচন্দ্রকৃত পাহাড়। আমরা এবার দেখি পাহাড় আর জঙ্গল, সেটা আমরা পেলাম। পাহাড় আর জঙ্গল বলিলে কি অনুভব করেন বলিতে পারি না, অর্থাৎ আমি যদি পাহাড় এবং জঙ্গল বলি, আপনারা কি যে অনুভব করলেন সেটা আমি বলতে পারি না। যাহারা কৃষ্ণচন্দ্র কর্মকারকৃত পাহাড় দেখিয়াছেন, অর্থাৎ কৃষ্ণচন্দ্র কর্মকার হয়তো কোনো একটি পাহাড় এঁকেছিলেন বা তৈরি করেছিলেন, এমন হতে পারে। কৃষ্ণচন্দ্র কর্মকারকৃত পাহাড় দেখিয়াছেন, আর যাহাদের গৃহপার্শ্বে শৃগাল শ্রান্তি সংবাহন ভাট ভেরেন্ডার জঙ্গল আছে, তাহারা একথা সমগ্র অনুধাবন করিয়া লইবেন। তাহলে সেই পাহাড়টি কেমন, সেটার পাহাড় এবং জঙ্গল সেটা কেমন, সেটার বর্ণনা প্রসঙ্গে বলছে যে কৃষ্ণচন্দ্রকৃত পাহাড় যারা দেখেছেন, আর যাদের গৃহপার্শ্বে অর্থাৎ ঘরের পাশে শৃগাল শ্রান্তি অর্থাৎ শৃগালরা বসবাস করে, আর ভার ভেরেন্ডার জঙ্গল আছে, অর্থাৎ ভাট এক ধরনের ফুল, ভাট ফুল, আর ভেরেন্ডাও ঠিক তেমনই এক ধরনের গাছ, সেই ধরনের গাছ বা জঙ্গল আছে, তাহারা একথা সমগ্র অনুভব করিয়া লইবেন। ইহার আর সন্দেহ নাই। কোন বিষয়ে সন্দেহ নাই? অর্থাৎ পাহাড় যে কেমন বা জঙ্গল যে কেমন, সেটা অনুভব করতে গেলে যাদের বাড়ির পিছনে শিয়াল বসবাস করে, ভাট এবং ভেরেন্ডার জঙ্গল আছে, তারা এই বিষয়টা সমগ্রভাবে বুঝতে পারবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নয়। কিন্তু অন্য পাঠকের জন্য, অর্থাৎ যাদের বাড়ির পিছনে এরকম ভাট ভেরেন্ডার জঙ্গল নেই, তাদের জন্য সেই পাহাড় জঙ্গলের কথা কিঞ্চিত উপস্থাপন করা আবশ্যক। অর্থাৎ তাদের জন্য ওই পাহাড় কেমন এবং ওই জঙ্গল কেমন সে কথা উপস্থাপন অর্থাৎ পরিবেশন করা খুব আবশ্যক। সকলের অনুভব শক্তি তো সমান নয়, কারণ সকলের অনুভব শক্তি কিন্তু সমান নয়।
তার জন্য লেখকের এটা বর্ণনা করতে চাইছেন লেখক। আচ্ছা, এর পরের প্যারাটাতে কি আছে বলি আমরা দেখি। পরের প্যারাটা আমরা বলেছি যে রাঁচি থেকে পালামৌ যাত্রা শুরু করলেন। এই প্যারাটিতে আছে যে রাঁচি থেকে লেখক পালামৌ যাত্রা শুরু করলেন। তাহলে এখানে কি আছে দেখে নিই। রাঁচি হইতে পালামৌ আমরা দেখে নিয়েছি, কিন্তু রাঁচি থেকে পালামৌ কিভাবে যেতে হবে। পালামৌ যাইতে যখন বাহকগণের নির্দেশ মতো দূর হইতে পালামৌ দেখিতে পাইলাম, অর্থাৎ এখানে বাহকগণ বলতে লেখককে বহন করে নিয়ে যাচ্ছে কেউ, তাদের নির্দেশ মতো, তারা বলছিল যে ওই যে দেখুন দূরে, তাদের নির্দেশ মতো তিনি পালামৌ দেখিতে পাইলেন। তখন আমার বোধ হইল যেন মর্তে মেঘ করিয়াছে। তখন পালামৌ মানে রাঁচি থেকে তিনি যাত্রা করেছেন পালামৌর উদ্দেশ্যে, সেখানে বাহক যারা তাকে বহন করে নিয়ে যাচ্ছে তাদের নির্দেশ মতো তিনি পালামৌ দেখতে পাইলেন। তখন তার মনে হয়েছিল যে মর্তে মেঘ করিয়াছে। তাহলে মর্তে তখন কি করেছে মনে করেছিলেন? মেঘ করেছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে সেই মনোহর দৃশ্য দেখিতে লাগিলাম। কোন মনোহর দৃশ্য? অর্থাৎ দূর থেকে পালামৌর দৃশ্য, সেটি হচ্ছে মনোহর দৃশ্য কথা বলেছেন। অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিলেন তিনি। ওই অন্ধকার মেঘের মধ্যে এখনই যাইব, অর্থাৎ দূরের থেকে সেটাকে অন্ধকার মেঘের মতো মনে হচ্ছে, সেই মেঘের মধ্যে এক্ষুনি লেখক যাইবেন বা যাবেন। এই মনে করিয়া আমার কতই আহ্লাদ হইতে লাগিল। এই লাইনটাতে প্রশ্ন আসে, এই মনে করিয়া আমার কতই আহ্লাদ হইতে লাগিল, কোন বিষয় মনে করিয়া? এটা হচ্ছে এখনই সেই পালামৌতে তিনি পৌঁছাবেন সেই বিষয় মনে করিয়া, বা ওই মেঘের মধ্যে পৌঁছাবেন সেই বিষয় মনে করিয়া। কতক্ষণে পৌঁছাবো মনে করিয়া আবার কতই ব্যস্ত হইলাম। এখানেও কোন প্রসঙ্গে বলা হয়েছে প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে পালামৌ যাওয়ার বা পালামৌ পৌঁছানোর প্রসঙ্গে। আমাদের পরবর্তী প্যারা, এই প্যারাটা আমি কি বলেছিলাম, এখানে হচ্ছে এই প্যারাটিতে আমি রেখেছিলাম যে তিনি পালকি থেকে নেমে পালামৌ দর্শন করছেন, সেখান থেকে পালামৌ দেখতে তার কেমন লাগছে সেই বিষয়টির বর্ণনা রয়েছে এই প্যারাটিতে। তাহলে আমরা দেখে নিই। প্রায় 4-5 ক্রোশ অগ্রসর হইয়া, প্রায় 4-5 ক্রোশ সমান প্রায় 4-5 মাইল এই পথ অগ্রসর হইয়া আবার পালামৌ দেখিবার নিমিত্ত, অর্থাৎ পালামৌ দেখার জন্য পালকি হইতে অবতরণ করিলাম। অর্থাৎ এবার আমরা আসি যে লেখক যে যাতে বহন করে যাচ্ছিলেন সেটি হচ্ছে একটি পালকি। আগেকার দিনে ইনি ছিলেন, তো আমরা জানলাম যে ইনি হলেন বঙ্কিমচন্দ্রের বড় দাদা। তাই সেই সময় আমরা বঙ্কিমচন্দ্রের উপন্যাসের মধ্যে বিভিন্ন জায়গায় দেখেছি পালকির প্রসঙ্গ এবং ঘোড়ায় চড়ে কোথাও যাওয়ার প্রসঙ্গ, অর্থাৎ সেই সময় যানবাহন আদির প্রসঙ্গ তেমনভাবে আসেনি। সেই জন্য এই ধরনের পালকিতে বহন করার প্রসঙ্গ কিন্তু তখন ছিল। তাহলে এই যে পথটি, সে পালকি থেকে অবতরণ করলেন, অর্থাৎ পালকি থেকে নামলেন, নেমে তিনি রাঁচি থেকে 4-5 ক্রোশ দূরে যাওয়ার পর তারপরে তিনি পালকি থেকে নেমে পালামৌ দেখছেন। তখন আর মেঘভ্রম হইল না, পাহাড়গুলি স্পষ্ট চেনা যাইতে লাগিল। এখান থেকে প্রশ্ন আসে, পাহাড়গুলো স্পষ্ট চেনা যাইতে লেগেছিল কত কিলোমিটার উচ্চতায় বা কত দূর গিয়ে? তাহলে 4-5 ক্রোশ দূরে যাওয়ার পর পাহাড়গুলো স্পষ্ট চেনা যাইতে লাগিল, মানে চেনা যাচ্ছিল বা লেখক চিনছিলেন। আমরা গেলে আমরাও একইভাবে লেখকের মতোই চিনতে পারতাম, কিন্তু জঙ্গল ভালো চেনা গেল না। তাহলে পাহাড়টা উঁচু থাকে যেহেতু, সেই জন্য পাহাড়টা তিনি আগে চিনতে পেরেছেন, কিন্তু জঙ্গলটা অত ভালোভাবে চিনতে পারেননি। তাহার পর আরও 1-2 ক্রোশ, অর্থাৎ আগে ছিল 4-5 ক্রোশ, পরে আরও 2-1 ক্রোশ, মানে 4-এর সঙ্গে 2 যোগ করলে 6, আর এইদিকে 5-এর সঙ্গে 1 যোগ করলে 6, অর্থাৎ প্রায় 6 ক্রোশ পর তিনি কি দেখতে পেলেন? তাম্রাভ অরণ্য চারিদিকে দেখা যাইতে লাগিল। তাই যে অরণ্যটা দেখতে পেলেন সেটা হচ্ছে তাম্রাভ, অর্থাৎ তামার আভাযুক্ত অরণ্য, অর্থাৎ বন দেখা যাইতে লাগিল। শেষ আরও কত দূর গেলে বন স্পষ্ট হয়ে গেল, অর্থাৎ
তিনি প্রায় 6 ক্রোশ থেকে একটু বেশি হলে তখনই কিন্তু বনকে স্পষ্ট দেখতে পেয়েছিলেন। আর আগে তিনি পাহাড়কে স্পষ্ট দেখতে পেয়েছিলেন কত ক্রোশ দূরের থেকে, কত ক্রোশ অতিক্রম করার পর, 4-5 ক্রোশ। আর 6-7 ক্রোশ অতিক্রম করার পর কিন্তু তিনি এই অরণ্য স্পষ্ট বুঝতে পারলেন। পাহাড়ের গায়ে নিম্নে, মানে পাহাড়ের গায়ে তার নিচে সর্বত্র জঙ্গল, কোথাও ছেদ নাই, অর্থাৎ কোথাও মানে ফাঁক নাই, অবশিষ্ট নাই, কোথাও কর্ষিত ক্ষেত্র নাই, অর্থাৎ কোথাও যে নাঙল কর্ষণ করা যাবে সেরকম কোনো ক্ষেত্র বা জমি নেই, গ্রাম নেই, নদী নাই, পথ নাই, কেবল বন, ঘন নিবিড় বন। তাহলে সেখানে কি ছিল? কেবল বন আর ঘন নিবিড় বন, খুবই ঘন নিবিড় বন। তাহলে এই প্যারাটা আমরা বুঝতে পারলাম। এই প্যারাটার প্রসঙ্গ ছিল পালকি থেকে নেমে পালামৌ দর্শন। তাহলে পালকি থেকে নেমে পালামৌ দর্শনের প্রসঙ্গ ছিল এটি, এটা আমরা বুঝতে পারলাম। এর পরের প্যারাটায় আমরা চলে যাব। এখানে আমি যে প্যারাটি রেখেছি সেটার নাম কি রেখেছি, যে পালামৌ তিনি প্রবেশ করলেন, প্রবেশ করে তিনি কি বর্ণনা করছেন। আর এরপরে ছোট্ট করে যে এর পরের পার্টে আমরা আসবো, সেটা হচ্ছে এই যে পাহাড়টি, লোতেহার পাহাড় প্রসঙ্গ। ঠিক আছে, তাহলে আমরা প্রথম থেকে এই প্যারাটি আসি, যে তিনি নামলেন, ওখানে পালামৌ প্রবেশ করলেন, করে এবার তিনি কি দেখছেন। কিন্তু পরে পালামৌ প্রবেশ করিয়া দেখিলাম, তিনি আগের থেকে ভেবেছিলেন সেখানে গ্রাম নেই, নদী নেই, পথ নেই, ঘন নিবিড় বন। কিন্তু পালামৌর ভিতরে যখন আমি প্রবেশ করলাম তখন তিনি জানতে পারলেন নদী, গ্রাম সকলই আছে, দূর হইতে তাহা কিছুই দেখা যায় না। এই লাইনটাতে প্রশ্ন আসে, দূর হইতে তাহা কিছুই দেখা যায় না। কি দূর হইতে দেখা যায় না? পালামৌতে যে গ্রাম, নদী আছে সেটা দূর হতে দেখা যায় না, সেই প্রসঙ্গে বলেছেন। পালামৌ পরগনায় অসংখ্য পাহাড়, পাহাড়ের পর পাহাড়, তাহার পর পাহাড়, আবার পাহাড়, যেন বিচলিত নদীর সংখ্যাতীত তরঙ্গ। এই লাইনটাতে প্রশ্ন আসে, যেন বিচলিত নদীর সংখ্যাতীত তরঙ্গ। কোন বিষয়টাকে বলা হয়েছে? সেটি হচ্ছে পালামৌর পাহাড় প্রসঙ্গে, একাধিক পাহাড় প্রসঙ্গে, পালামৌ পরগনার একাধিক পাহাড় প্রসঙ্গে। আবার বোধ হয় যেন অবনীর অন্তরাগ্নি একদিনেই যেন তরঙ্গ তুলিয়াছিল। অর্থাৎ এখানে এই লাইনটা দিয়ে প্রশ্ন আসতে পারে যে আবার বোধ হয় যেন অবনীর অন্তরাগ্নি, অর্থাৎ আমরা জানি যে লাভা বা নিচে যে ম্যাগমা থাকে সেটা বাইরে বেরিয়ে এসে বিভিন্ন লাভাগঠিত মালভূমি বা পাহাড় পর্বত এগুলো সৃষ্টি হয়, বা ভূমিকম্পের ফলে নিচ থেকে আগ্নুৎপাতের ফলে পাহাড় পর্বত এগুলো সৃষ্টি হয়। তাহলে এখানে বলতে চাইছে যে আবার বোধ হয় যেন অবনীর অন্তরাগ্নি, অর্থাৎ পৃথিবীর অন্তরের ভিতরের অগ্নি একদিনেই সেই তরঙ্গ তুলিয়াছিল, একদম একদিনের মধ্যে সেই বিশাল তরঙ্গ তুলিয়াছিল, তরঙ্গ তুলে এই পাহাড়গুলো সৃষ্টি করে দিয়েছেন। এখন আমার ঠিক স্মরণ হয় না, কিন্তু বোধ হয় যেন দেখিয়াছিলাম সকল তরঙ্গগুলি পূর্ব দিক হইতে উঠিয়াছিল। তাহলে ঠিক লেখক স্মরণ করতে পারছে না, তবু তিনি বলছেন যে বোধ হয় মনে পড়ছে যে সকল তরঙ্গগুলি, অর্থাৎ পাহাড়ের সেই তরঙ্গগুলো যেন প্রত্যেকটা পূর্ব দিক থেকে উঠেছিল। অর্থাৎ যদি এটা পূর্ব দিক হয় তাহলে তরঙ্গগুলো এইভাবে উঠেছিল, এরকম পূর্ব দিক থেকে সেই তরঙ্গগুলি উঠেছিল, পূর্ব দিক থেকে। আচ্ছা, তরঙ্গগুলো উঠিয়াছিল, কোনোটি পূর্ব হইতে উঠিয়া পশ্চিম দিকে নামে নাই, অর্থাৎ কোনোটি পূর্ব থেকে উঠিয়া পশ্চিম দিকে নামে নাই। আচ্ছা, এবার যে পাহাড়টির কথা আমরা আসবো সেটা হচ্ছে লতেহার পাহাড়, লতেহার পাহাড় প্রসঙ্গ। এবার এই রূপ, অর্থাৎ পূর্ব দিক থেকে উঠেছিল, পশ্চিম দিকে নামেনি, এইরূপ অর্ধ পাহাড়, অর্থাৎ পাহাড় হতে গেলে কি হয় যে পুরোপুরি শেপটা কেমন হবে, পাহাড় হতে গেলে এরকম পুরো একটা শেপ আসবে, তাহলে পুরোপুরি পাহাড় হবে, এরকম একটা শেপ আসবে। কিন্তু যদি এরকম করে উঠে এরকম করে নেমে যায় তাহলে সেটা তো পাহাড় হবে না। অর্ধ পাহাড়, অর্থাৎ অর্ধেকটা পাহাড় এভাবে উঠলো, এখান থেকে উঠলো, এরকম ফট করে নেমে গেল, তাহলে কি হবে, যেটা অর্ধ পাহাড় হবে। তা সেরকম অর্ধে পাহাড় লতেহার গ্রাম্য পার্শ্বে, অর্থাৎ তার লেখকের গ্রামের পাশে একটি আছে। আমি প্রায় নিত্য তথায় গিয়া বসিয়া থাকিতাম। এই লাইনটা দিয়ে প্রশ্ন আসে, আমি প্রায় নিত্য তথায় গিয়া বসিয়া থাকিতাম। কোথায় গিয়ে বসে থাকতেন? তিনি ওই অর্ধ পাহাড় লতেহারের উপর গিয়ে বসে থাকতেন।
এই পাহাড়ের পশ্চিম ভাগে মৃত্তিকা নাই, তাহলে সেই লতিহার পাহাড়ের পূর্ব দিক থেকে উঠেছে আর পশ্চিম দিকে নেমে গেছে, অর্থাৎ সেই দিকে কিন্তু কোনো মাটি নেই। তাহলে কোন পাশে মাটি ছিল না? পশ্চিম দিকে কোনো মৃত্তিকা ছিল না। সুতরাং তাহার অন্তরস্থ সকল স্তর দেখা যায়, অর্থাৎ যেহেতু মাটি নেই, সুতরাং মাটি না থাকার ফলে কী হবে, যে নুড়ি বা যে পাথর দিয়ে তৈরি সেটা পরিষ্কার স্বচ্ছভাবে বোঝা যাচ্ছে, আর তার যতগুলো স্তর আছে সমস্ত স্তরগুলোই কিন্তু বোঝা যাচ্ছে। এক স্তরে নুড়ি, তাহলে একটা 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 স্তরে কোনো স্তরে নুড়ি রয়েছে, আবার কোনো স্তরে কালো পাথর রয়েছে, তাহলে কোনো স্তরে নুড়ি আবার কোনো স্তরে কালো পাথর, কিন্তু কোনো স্তরেই সমসূত্র নহে, অর্থাৎ যে এই স্তরে এটাই থাকবে, এর পরের স্তরে এটা, এরমভাবে নেই। প্রত্যেকটি কোথাও উঠে আছে, কোথাও নামিয়ে আছে, মানে উঁচু নিচু রয়েছে। আমি তাহা পূর্বে লক্ষ্য করি না, অর্থাৎ লেখক তা পূর্বে খেয়াল করেনি, লক্ষ্য করিবার কারণ পরে ঘটিয়াছিল। অর্থাৎ পাহাড় যে কোথাও উঠেছে কোথাও নেমেছে, অর্থাৎ সমানভাবে একটা উঠে, যে এরকমভাবে উঠে এরকমভাবে নামাতা নয়, এরকমভাবে উঠেছে হয়তো কোথাও এরকম হয়েছে, আবার এরকম হয়েছে, এরকম এরকম এরকম, কোথাও একটু উঠেছে, আবার এরকমভাবে জিনিসটা হয়েছে, কোথাও একই সমানভাবে ওঠেনি। তাই বলছে যে এর কারণটা পরে আমরা লক্ষ্য করিয়াছি, কারণ পরে ঘটিয়াছিল। এই প্রসঙ্গে আমরা আসবো, এখানে আছে প্রতিধ্বনি প্রসঙ্গ আর কুকুরের প্রসঙ্গ, এই প্যারাটি। অর্থাৎ একটা বড় প্যারাটাকে আমি ছোট করে ফেলেছি, প্রথম প্যারাটায় রেখেছি যে লতেহার পাহাড় প্রসঙ্গ পালামৌতে নেমে, আর পরের পার্টটাতে আছে যে কুকুরের প্রসঙ্গ। সেই কারণটা কি ঘটেছিল, একদিন অপরাহ্নে, অর্থাৎ একদিন বিকালবেলাটায় এই পাহাড়ের মূলে দাঁড়াইয়া আছি, অর্থাৎ ওই সেই লতেহার পাহাড়ের মূলে তিনি দাঁড়িয়েছিলেন, মূলে অর্থাৎ গোড়ায়। এমন সময় আমার একটা নেমক হারাম ফরাসি কুকুর, এখানে কুকুরকে নেমক হারাম বলা হয়েছে। নেমক মানে হচ্ছে লবণ, অর্থাৎ কারোর যদি লবণ খেয়ে তার সাথে বেইমানি করা হয় তাহলে সেটাকে তাকে বলে নেমক হারাম। অর্থাৎ তার নুন বা কারোর অন্ন গ্রহণ করে তার সাথে যদি বেইমানি করা হয় তখন তাকে বলে নেমক হারাম। এখানে কুকুরটিকেও নেমক হারাম বলা হয়েছে, তার কারণ হচ্ছে কুকুরটি মালিকের কথা না শুনে, অর্থাৎ লেখকের কথা না শুনে সে ইচ্ছা মতো চাবুতে চলে গেছিল। যে লেখক যেখানে দাঁড়িয়ে আছে সে কথাতে চিন্তা না করে ইচ্ছা মতো সে তাঁবুর মধ্যে গিয়ে চলে গেছিল, সেই জন্য তাকে নেমক হারাম বলা হয়েছে। তাহলে ফরাসি কুকুর, সে কুকুরটি কোন দেশীয়? ফরাসি কুকুর। তার নামটা কী ছিল? সেটা হচ্ছে ফরাসি ভাষায় POODLE। এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসে, অপশান একাধিক থাকতে পারে, সেখানে মনে রাখতে হবে POODLE। আপন ইচ্ছা মতো তাঁবুতে চলিয়া গেল সেই কুকুরটি। আমি রাগত হইয়া চিৎকার করিয়া তাকে ডাকিলাম, অর্থাৎ লেখক রেগে গেল, রেগে গিয়ে তাকে ডাকলো। আমার পশ্চাতে সেই চিৎকার অত্যাশ্চর্যরূপে প্রতিধ্বনিত হইল। তাহলে লেখক যেই ডাকলো ঠিক তার পরপরই তার পিছনে পিছনেই একটা ডাক অতি আশ্চর্যরূপে প্রতিধ্বনিত হইল। পশ্চাৎ ফিরিয়া পাহাড়ের প্রতি চাইয়া পিছনের দিকে তাকিয়ে পাহাড়ের দিকে চেয়ে আবার চিৎকার করলেন তিনি। আবার চিৎকার করিলাম, প্রতিধ্বনি আবার পূর্বমতো হ্রস্ব দীর্ঘ হইতে হইতে পাহাড়ের অপর প্রান্তে চলিয়া গেল। অর্থাৎ অর্থাৎ সেখানে পাহাড়ে কি কোথাও একটু উঁচু আছে, কোথাও আবার নিচু হয়ে গেছে, আবার উঁচু আছে, তাহলে সেরকম প্রতিধ্বনিগুলো কোথাও দীর্ঘভাবে কোথাও হ্রস্বভাবে কমে গিয়ে এরকমভাবে পাহাড়ের অপর প্রান্তে চলে গেল। আবার চিৎকার করিলাম, শব্দ পূর্ববৎ মানে পূর্বের মতোই পাহাড়ের গায়ে লাগিয়া উঁচু নিচু হইতে লাগিল। অর্থাৎ পাহাড়ের গায়ে লেগে কোথাও শব্দটা কি হচ্ছে, একভাবেই ফিরে আসছে না। দেখা গেল শব্দটা লেখক করছেন কোথাও একটা পাহাড়ে যেখানে অনেকটা ডিপ রয়েছে সেখানে শব্দটা যাচ্ছে, আবার কোথাও অনেকটা উঁচু রয়েছে সেখান থেকে খুব দ্রুত ফিরে আসছে, আবার যেখানে অনেকটা ডিপ সেখানে যেতে একটু দেরি হচ্ছে সে আরেকটু দেরি করে ফিরছে। তাহলে এরকমভাবে কি করছে যে কোনোটা আগে কোনোটা মানে দেরিতে, এরকমভাবে সেই কথাগুলো প্রতিধ্বনিত হয়ে আসছে। এইবার বুঝিলাম শব্দ কোনো একটি বিশেষ স্তর অবলম্বন করিয়া যায়। তাহলে শব্দ কোনো একটা বিশেষ স্তরকে অবলম্বন করে যায়, সেই স্তর যেখানে উঠিয়াছে বা নামিয়াছে শব্দ সেখানে উঠিতে নামিতে থাকে।
অর্থাৎ একটা বিশিষ্ট স্তর অবলম্বন করে যায়, যেখানে সেই স্তরটি নেমে গেছে সেখানে শব্দের গতিবেগও সেভাবে নেমে যায়, আবার কোথাও যদি উঠে যায় সেখানে গতিবেগ উঠে যায়, এইভাবে আর কি চলতে থাকে। কিন্তু শব্দ দীর্ঘকাল কেন স্থায়ী হয়? অর্থাৎ লেখক ভাবছে যে শব্দ দীর্ঘকাল কেন স্থায়ী হয়, যতদূর পর্যন্ত সেই স্তরটি আছে, যতদূর পর্যন্ত সেই স্তরটি আছে ততদূর পর্যন্ত যতদূর পর্যন্ত স্তরটি আছে ততদূর পর্যন্ত যায় কেন যায়, তাহা কিছুই বুঝিতে পারিলাম না। এখানে প্রশ্ন আসতে পারে, তাহা কিছুই বুঝিতে পারিলাম না, কোন বিষয়ে তিনি বুঝতে পারেননি? এটি হচ্ছে শব্দ যতদূর পর্যন্ত, যেখানে বলতে আছে যে যতদূর পর্যন্ত সেই স্তরটি আছে ততদূর পর্যন্ত কেন যায়, এবং আরেকটা কথা হচ্ছে দীর্ঘকাল কেন স্থায়ী হয়, এই দুটো বিষয় শব্দ, সেই জিনিসটা লেখক বুঝতে পারেননি। আচ্ছা, তারপরে কি রয়েছে যে ঠিক যেন সেই স্তরটি শব্দ কন্ডাক্টর, অর্থাৎ এখানে শূন্যস্থান আসবে, ঠিক যেন সেই স্তরটি কি শব্দ কন্ডাক্টর, যে পর্যন্ত নন কন্ডাক্টরের সঙ্গে স্পর্শ না হয় সে পর্যন্ত শব্দ ছুটিতে থাকে। অর্থাৎ কোথাও গিয়ে যতক্ষণ না পর্যন্ত ধাক্কা না লাগে ততক্ষণ কিন্তু শব্দ ছুটতে থাকে, সেটাই বলা হচ্ছে। আচ্ছা, তারপরের প্যারাতে কি রয়েছে দেখে নিই। এবার তার পরের পয়েন্টটা আমরা রেখেছিলাম যে প্রতিধ্বনি প্রসঙ্গের পরের পয়েন্টটা হচ্ছে একশিলা পাহাড় প্রসঙ্গ, একশিলা পাহাড় এবং অশ্বত্থ গাছ প্রসঙ্গ। আচ্ছা, এইবার দেখি, আর একটি পাহাড় দেখিয়া চমৎকৃত হইয়াছিলাম, আর একটি পাহাড় দেখিয়া চমৎকৃত হইয়াছিলাম। কোন পাহাড়? সেটি হচ্ছে একশিলা পাহাড় দেখে লেখক চমৎকৃত হয়েছিলেন। সমুদয় একখানি প্রস্তর, অর্থাৎ সব মিলিয়ে একটি মাত্র পাহাড়, প্রস্তর আর কি পাথর, একটি মাত্র পাথর, তাহাতে একেবারে কোথাও কণামাত্র মৃত্তিকা নেই, অর্থাৎ সেখানে একটি মাত্র কণা বিন্দুও সেখানে মৃত্তিকা বা মাটি নেই। সমুদয় পরিষ্কার ঝরঝর করিতেছে, তাহলে সেটি কেমন করিতেছিল? পরিষ্কার এবং ঝরঝর করিতেছে। তাহার এক স্থান অনেক দূর পর্যন্ত ফাটিয়া গিয়েছে, তাহলে সেই একশিলা পাহাড়টির একটা জায়গায় অনেক দূর পর্যন্ত ফেটে গেছে। সেই ফাটার উপর বৃহৎ এক অশ্বত্থ গাছ জন্মেছে, সেই ফাটলের বা ফাটার ওখানে একটি বৃহৎ অশ্বত্থ গাছ। তাহলে আমরা এখানে বলেছিলাম, আমরা আসবো হচ্ছে অশ্বত্থ গাছ প্রসঙ্গ, আর একটা হচ্ছে একশিলা প্রসঙ্গ। তাহলে একশিলা প্রসঙ্গ জেনে নিলাম, তার উপর একটি অশ্বত্থ গাছ জন্মেছে। তখন মনে হইয়াছিল অশ্বত্থ গাছ বড় রসিক, এই নিরস পাষাণ হইতেও রস গ্রহণ করিতেছে। তখন লেখকের কি মনে হয়েছিল? অশ্বত্থ গাছকে রসিক বলে মনে হয়েছিল। এই নিরস, অর্থাৎ এই যে নিরস পাষাণ, পাষাণ অর্থাৎ পাহাড়কে পাষাণ বলা হয়, পাষাণ হইতে রস গ্রহণ করিতে, অর্থাৎ এই যে কঠিন পাথর, পাষাণ পাথর, সেই পাথর থেকেও সে রস গ্রহণ করছে, কারণ সে রসিক। কিছুকাল পরে আর একদিন ওই অশ্বত্থ গাছ আমার মনে পড়িয়াছিল, অর্থাৎ কিছুদিন পরে আবার অশ্বত্থ গাছ লেখকের মনে পড়ে গেছিল। তখন ভাবিলাম বৃক্ষটি বড়ই শোষক, ইহার নিকট নিরস পাষাণ্ডেরও নিস্তার নাই। অর্থাৎ তখন তার কি মনে হয়েছিল? যে বৃক্ষটি কেমন খুব শোষক, অর্থাৎ সব কিছু শোষণ করে নেয়। যে নিরস, যার রস নেই, যে পাষাণ, তারও নিস্তার নেই সেই বৃক্ষের হাত থেকে। কিন্তু এখন লেখকের ধারণা কিন্তু অন্য। এখন বোধ হয় অশ্বত্থ গাছটি আপন অবস্থানরূপ কার্য করিতেছে। অর্থাৎ তিনটে ধারণা রয়েছে অশ্বত্থ গাছ সম্পর্কে। প্রথমে তিনি ভেবেছিলেন অশ্বত্থ গাছ রসিক, দ্বিতীয়বার তিনি ভেবেছিলেন যে অশ্বত্থ গাছ শোষক এবং তার হাতে পাষাণেরও নিস্তার নেই, আর তৃতীয়বার তিনি ভাবলেন যে বোধহয় অশ্বত্থ গাছটি আপন অবস্থানরূপ কার্য করিতে, অর্থাৎ সে যে স্থানে আছে সেই স্থানে তার বেঁচে থাকার জন্য যেরকম কার্য করা উচিত তিনি তেমন করছেন। সকল বৃক্ষই যে বাংলার রসপূর্ণ কোমল ভূমিতে জন্মগ্রহণ করিয়া কষ্টে কালযাপন করিবে এমন সম্ভব নয়। এখানে কি বলতে চাইছে? যে সমস্তই
এখানকার যে আচ্ছা এখানে যে শব্দটি আছে সেটা হচ্ছে বিনা, এখানে যে শব্দটি আছে সেটা হচ্ছে বিনা, বিনা। তাহলে এই লাইনটা কি দাঁড়ালো, যে সকল বৃক্ষই যে রসপূর্ণ কোমল ভূমিতে জন্মগ্রহণ করে, অর্থাৎ সকল বৃক্ষ বাংলার, অর্থাৎ বাংলায় যেসব বৃক্ষ কোমল ভূমিতে অর্থাৎ নরম, যেখানে রসযুক্ত ভূমি, সেই ভূমিতে জন্মগ্রহণ করে বিনা কষ্টে কাল যাপন করিবে, অর্থাৎ কোনো কষ্ট করতে হবে না, এমন সম্ভব নয়। এই লাইনটাতে প্রশ্ন আসে, এমন সম্ভব নয়, কি জিনিস সম্ভব নয়? এটা হচ্ছে বাংলার সকল বৃক্ষ যে রসপূর্ণ জমিতে বা কোমল জমিতে জন্মগ্রহণ করবে, এই জিনিসটা সম্ভব নয়। যাহার ভাগ্যে কঠিন পাষাণ, পাষাণই তাহার অবলম্বন। এখানে কিন্তু দারুণ একটি কথা বলেছেন লেখক, যে যার ভাগ্যে, গাছ কেন মানুষেরও তাই, যার ভাগ্যে কঠিন পাষাণ, পাষাণই তার অবলম্বন, অর্থাৎ যার ভাগ্যে যেটা আছে তার অবলম্বন কিন্তু সেটাই হয়। যার ভাগ্যে যদি কঠিন পাষাণ থাকে কারোর ভাগ্যে, তার কঠিন পাষাণই জুটবে। কিন্তু তার মধ্যে দিয়েই যেমন অশ্বত্থ গাছ টিকে আছে, তেমনভাবে তাকে টিকে থাকতে হবে, এটা আমার মনে হয়। তাহলে যার ভাগ্যে কঠিন পাষাণ, পাষাণই তার অবলম্বন। এখন আমি অশ্বত্থ গাছটির প্রশংসা করি। শেষমেশ তিনি অশ্বত্থ গাছটির প্রশংসা করেছিলেন। এবার আসি তার পরের প্যারাটিতে। এই প্যারাটির হেডিংয়ে আমি কি বলেছিলাম, এটা হবে হচ্ছে যে লেখক পালামৌ নেমে গেছেন, সেখানে ঘোরাঘুরি করছেন, কি দেখছেন সরাসরি নিজের চোখে সেটা আমরা জানবো। আর এইখানে আরেকটি প্রসঙ্গ আছে এই প্যারার শেষের দিকে, এটা হচ্ছে কাষ্ঠ ঘণ্টা প্রসঙ্গ। তাহলে চলুন, এখনে যে সকল কথা, সে সকল কথা যাওক, যেসব কথা এতক্ষণ বলছিলাম সেসব কথা যাক, প্রথম দিনের কথা দুই একটি বলি, অর্থাৎ প্রথম দিন যেদিন তিনি ওখানে পৌঁছেছিলেন সেই দিনের কথা বলি। এখানে পরীক্ষার সময় প্রশ্ন আসে যে প্রথম দিনের, তিনি কোন দিনের কথা ব্যক্ত করেছিলেন, সেটি হচ্ছে প্রথম দিনের কথা তিনি কিন্তু ব্যক্ত করেছিলেন। অপরাহ্নে পালামৌয়ে প্রবেশ করিয়া, অর্থাৎ তিনি কখন প্রবেশ করেছিলেন, অপরাহ্নে। অন্য মানে আমরা জানি যে দিনের তিনটে ভাগ, একটা হচ্ছে পূর্বাহ্ন অর্থাৎ পূর্বের অংশ, মধ্যাহ্ন মানে মাঝখানের অংশ, অপরাহ্ন হচ্ছে তার পরবর্তী অংশ। তাহলে এইভাবে অপরাহ্ন মানে হচ্ছে বিকালবেলা পালামৌয়ে প্রবেশ করিয়া উভয় পার্শ্বস্থ পর্বতশ্রেণী দেখিতে দেখিতে বনমধ্যে দিয়া যাইতে লাগিলাম। তাহলে দুই পাশেই, উভয় পার্শ্ব মানে দুই পাশেই পর্বতশ্রেণী দেখতে দেখতে বনের মধ্যে দিয়ে যাইতে লাগলো। বাধা পথ নেই, কোনো বাধা ধরা কোনো পথ নেই, কেবল একটি সংকীর্ণ গোপথ অর্থাৎ গরুর পথ দিয়া আমার পালকি চলিতে লাগিল, লেখকের পালকি চলিতে লাগিল। অনেক স্থলে উভয় পার্শ্বস্থ লতা পল্লব পালকি স্পর্শ করিতে লাগিল, অর্থাৎ পালকি যেহেতু যাচ্ছে দুই পাশের লতানো গাছগুলো, তাদের পল্লবগুলো অর্থাৎ তাদের ডগাগুলো পালকি স্পর্শ করতে লাগলো। বনবর্ণনায় যেরূপ শাল, তাল, তমাল, হিন্তল শুনিয়াছিলাম, অর্থাৎ লেখক এই পালামৌর বনের বর্ণনার প্রসঙ্গে এক জায়গায় পড়েছিলেন যে শাল, তাল, তমাল, হিন্তল, শাল গাছ, তাল গাছ, তমাল গাছ আর হিন্তল গাছ নাকি সেখানে আছে, শুনেছিলেন। সেইরূপ কিছুই পাইলাম না। এখানে প্রশ্ন আসে, সেইরূপ কিছুই পাইলাম না, কি লেখক পাননি? এটা হচ্ছে শাল, তাল, তমাল, হিনতাল গাছ তিনি পাননি। তাল, হিনতাল একেবারেই নাই, তার মধ্যে তাল গাছ এবং হিনতাল গাছ একেবারেই নাই, এই দুটো একেবারেই নেই। থাকার মধ্যে কেবল আছে শাল গাছ, তাও আর সে সাথে অন্য গাছও আছে। তাহলে থাকার মধ্যে সেখানে কি ছিল, শাল গাছ, আর সে সাথে অন্য গাছও কিছু আছে। শালের মধ্যে প্রকাণ্ড গাছ একটিও নেই, অর্থাৎ শাল গাছের মধ্যে বড় বিশাল প্রকাণ্ড গাছ একটাও নেই। সবগুলি আমাদের দেশি কদম্ব বৃক্ষের মতো, অর্থাৎ আমাদের দেশে কদম গাছ যেমন বড় হয় ঠিক তেমনই টাইপের, না হয় কিছু বড়, হয়তো ওর থেকে কিছু বড় হবে, তাহা হইল জঙ্গল অতি দুর্গম। কিন্তু সেটা যাই হোক না কেন, জঙ্গল খুব দুর্গম, অর্থাৎ সহজে গমন করা যায় না এমন জায়গা। কোথাও তার ছেদ নেই, এই জন্য ভয়ানক। এই লাইনটাতে প্রশ্ন আসে, এই জন্য ভয়ানক, কেন ভয়ানক? কারণ এতটাই জঙ্গল, তার কোথাও ছেদ নেই, অর্থাৎ বিরাম নেই, কোথাও ছেদ পড়েনি, এক টানা জঙ্গল, তাহলে সেটাই কিন্তু ভয়ানক। এই জন্য মধ্যে মধ্যে যে ছেদ আছে তাহা অতি সামান্য, তাহা অতি সামান্য। কি বিষয়?
যে বাগানের সেদ বা বনের যে সেদ আছে সেই বিষয়টা খুব সামান্য। এইরূপ বনপথ দিয়া যাইতে যাইতে এক স্থানে হঠাৎ কাষ্ঠঘণ্টার বিষণ্ণকর শব্দ কর্ণগোচর হইল। এইরূপ বনের মধ্যে যাইতে যাইতে হঠাৎ করে কাষ্ঠঘণ্টা অর্থাৎ কাঠের তৈরি এক ধরনের ঘণ্টা, সেই ঘণ্টার বিষণ্ণকর শব্দ কর্ণগোচর হইল, অর্থাৎ কানে সেই বিষণ্ণকর শব্দ তিনি শুনতে পেলেন। কাষ্ঠঘণ্টা পূর্বে মেদিনীপুর অঞ্চলে দেখিয়াছিলাম, অর্থাৎ তিনি লেখক কাষ্ঠঘণ্টা এর পূর্বে কোথায় দেখেছিলেন, পালামৌ বাদ দিয়ে অন্য কোথাও একটা দেখেছিলেন, সেটি হচ্ছে মেদিনীপুরে তিনি দেখেছিলেন এই কাষ্ঠঘণ্টা। গৃহপালিত পশু বন পথে হারিয়ে গেলে শব্দ অনুসরণ করিয়া তাহার অনুসন্ধান করিতে হয়, এই জন্য গলঘণ্টার উৎপত্তি। কি জন্য গলঘণ্টার উৎপত্তি? সেটি হচ্ছে যে বনের মধ্যে যদি গৃহপালিত পশু হারিয়ে যায়, তার শব্দকে অনুসরণ করে তাকে খোঁজা যাবে বা অনুসন্ধান করতে পারবে, সেই জন্য এই গলঘণ্টার উৎপত্তি হয়েছে, গলায় ঘণ্টা দেওয়ার প্রসঙ্গ বা উৎপত্তি হয়েছে। কাষ্ঠঘণ্টার শব্দ শুনিলে প্রাণের ভিতর কেমন করে? তাহলে কাষ্ঠঘণ্টার শব্দ শুনলে লেখকের কি করে? প্রাণের ভিতর যেন কেমন করে। পাহাড় জঙ্গলের মধ্যে সে শব্দে আরও যেন অবসন্ন করে, অর্থাৎ এখানে লাইনটা প্রশ্ন আসে, সে শব্দে আরও যেন অবসন্ন করে। কোন শব্দে? সেটা হচ্ছে কাষ্ঠঘণ্টার শব্দে। কিন্তু সকলকে করে কিনা তাহা বলিতে পারি না। কোন বিষয় সকলকে না করার প্রসঙ্গ বলা হয়েছে? সেটি হচ্ছে ওই কাষ্ঠঘণ্টার প্রসঙ্গ। তাহলে আমরা কাষ্ঠঘণ্টার প্রসঙ্গ পেয়ে গেলাম। এবার আমরা দেখব এই প্রসঙ্গের লাস্ট প্যারাতে আমরা বলেছিলাম এটি হবে হচ্ছে কোল বালক প্রসঙ্গ। এই প্যারাটির নাম কি? এই প্যারাটির নাম হচ্ছে কোল বালক প্রসঙ্গ। তাহলে আমরা দেখি কোল বালক প্রসঙ্গ এখানে কি কি আছে। আচ্ছা, পরে দেখিলাম একটি মহিষ সভয়ে মুখ তুলিয়া আমার পালকির প্রতি একদৃষ্টে চাহিয়া আছে। তাহলে যে প্রাণীটি আমরা দেখতে পেলাম, পোষ্য প্রাণীটি, সেটি হচ্ছে মহিষ। সেই মহিষটি এক পলকে লেখকের সেই পালকির দিকে চেয়েছিল। তাহার গলায় কাষ্ঠঘণ্টা ঝুলিতেছে, অর্থাৎ তাহার গলায় বলতে এখানে সে মহিষের গলার কথা বলা হয়েছে, কাষ্ঠঘণ্টা ঝুলছিল। আমি ভাবলাম পালিত মহিষ যখন নিকটে, অর্থাৎ পালন করার যে মহিষ, সেই মহিষ যখন কাছাকাছি আছে, তখন গ্রাম আর দূরে নাই। অর্থাৎ কি দেখে লেখকের মনে হয়েছিল গ্রাম দূরে নেই? মহিষ দেখে মনে হয়েছিল। অল্প বিলম্বই অর্ধশুষ্ক তৃণাবৃত একটি ক্ষুদ্র প্রান্তর দেখা গেল। তাই অল্প দূরে গিয়ে তিনি কি দেখলেন? অল্প বিলম্বেই অর্ধশুষ্ক, অর্থাৎ পুরোপুরি শুষ্ক না, অর্ধশুষ্ক তৃণাবৃত, অর্থাৎ তৃণ দ্বারা আবৃত একটি ক্ষুদ্র প্রান্তর, অর্থাৎ ক্ষুদ্র মাঠ, বিস্তৃত মাঠ তিনি দেখতে পেলেন। এখানে সেখানে দুই একটি মধু বা মৌয়া বৃক্ষ, অর্থাৎ আমরা মহুয়ার দেশের নাম শুনেছি, দ্বাদশ শ্রেণীর একটি কবিতা রয়েছে মহুয়ার দেশ। সেই মহুয়া ফুল থেকে উৎকৃষ্ট মানের মদ তৈরি করা হয়, সেই মহুয়ার মধু থেকে। সেই মধু বা মহুয়া বৃক্ষ ভিন্ন, সে প্রান্তরে গুল্ম কি লতা কিছুই নাই, অর্থাৎ সেখানে কি আছে? দুই একটা মহুয়া বৃক্ষ বা মধু বৃক্ষ ভিন্ন, সে প্রান্তরে গুল্ম কি লতা কিছুই নাই, অর্থাৎ সেখানে শুধু এই গাছগুলোই আছে, সেখানে গুল্মও নেই, লতাও নেই। সর্বত্র অতি পরিষ্কার, পর্বত ছায়ায় সে প্রান্তর আরও রম্য হইয়াছে, অর্থাৎ পর্বতে যে ছায়া পড়েছে, সেই ছায়া কিন্তু সেই প্রান্তর, সেই বিস্তৃত তৃণভূমি প্রান্তর যেন আরও রম্য, অর্থাৎ রমণীয় বা খুব সৌন্দর্যপূর্ণ করে তুলেছে। তথায় কতকগুলি কোল বালক একত্র মহিষ চড়াইতেছিল। সেই যে প্রান্তর যেখানে ওই মহুয়া বৃক্ষ আছে আর তেমন গুল্ম লতা কিছুই নেই, শুধু ক্ষুদ্র প্রান্তর রয়েছে, ছোট ছোট গাছ রয়েছে, মানে তৃণ রয়েছে, সেখানে ওই কোল বালকরা মহিষ চড়াচ্ছিল। কি চড়াচ্ছিল? মহিষ। সেইরূপ কৃষ্ণবর্ণ কান্তি আর কোথাও দেখি নাই। সেইরূপ কৃষ্ণবর্ণ অর্থাৎ কালো বর্ণের কান্তি অর্থাৎ দেহ আর কোথাও দেখি নাই, মানে আর কোথাও দেখেনি। কাদের প্রসঙ্গে? এটা হচ্ছে কোল বালকদের মতো এরকম কালো বর্ণেও বা কালো গায়ের ছেলেদের তিনি
বা কালো গায়ের মানুষদের তিনি কোথাও দেখেননি। সকলের গলায় পুঁথির 7 নড়ি, অর্থাৎ সকলের, সেই কোলবালকদের কথা বলা হয়েছে, সকলের গলায় পুঁথির 7 নড়ি হার। আর ধুকধুকির পরিবর্তে একখানি গোল আরশি, অর্থাৎ ধুকধুকি হলো হাড়ের সঙ্গে ঝুলানো বুকের উপরে এক ধরনের লকেট বিশেষ, হ্যাঁ, সেই লকেটের পরিবর্তে সেখানে একটি করে আরশি অর্থাৎ আয়না বসানো। আরশি শব্দটির অর্থ হচ্ছে আয়না, সেখানে একটি করে আয়না বসানো। একটা পুঁথির 7, তাহলে আমরা জেনে নেব তাদের গলায় কি কি আমরা দেখলাম, যে গলায় রয়েছে একটি পুঁথির 7 নড়ি হার, গায়ের রং তো কালো, তার উপরে রয়েছে গলায় পুঁথির 7 নড়ি হার, আর সেই তার নিচে একটা লকেট থাকে, সেই জায়গায় লকেটের ওই যে ধুকধুকি মানে এক ধরনের কি বলা যায়, যে বুকের উপর ঝুলে থাকা এক ধরনের অলংকার গহনা বিশেষ বা লকেট বিশেষ, সেই লকেটের পরিবর্তে সেখানে একটা গোল আয়না বাঁধা রয়েছে বা আরশি বাঁধা রয়েছে। আর পরিধানে রয়েছে ধড়া। ধড়া হচ্ছে এক ধরনের ধুতি বিশেষ, সেই ধড়া পরিধানে রয়েছে। আর কানে বনফুল, কানে রয়েছে কি বনফুল, অর্থাৎ বনের ফুল কানে রয়েছে। আর কেহ মহিষ পৃষ্ঠে শয়ন করিয়া আছে, কেহ বা মহিষ পৃষ্ঠে বসিয়া আছে, কেহ কেহ নৃত্য করিতেছে। তাহলে এখানে কয়েকটা জিনিস মনে রাখি, তারা গায়ের রং কৃষ্ণবর্ণ, গলায় পুঁথির 7 নড়ি হার, ধুকধুকির পরিবর্তে একটা আরশি, আর পরনে রয়েছে ধড়া, আর কানে রয়েছে বনফুল। তারা কেউ মহিষ পৃষ্ঠে, কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, কেউ নাচ করছে। তাহলে মহিষ পৃষ্ঠে তারা কী কী করছিল? কেউ শুয়েছিল, কেউ বসেছিল, কেউ নাচ করছিল। সকলগুলি যেন কৃষ্ণ ঠাকুরের বলিয়া বোধ হইতে লাগিল। তাহলে সকলগুলি যেন কৃষ্ণ ঠাকুর বলিয়া বোধ হইতে লাগিল। কাদের কথা বলা হয়েছে? সেই কোল বালকের কথা বলা হয়েছে। এখানে সকলগুলি বলতে সেই কোল বালকগুলির কথাই বলা হয়েছে। যেন কোন ঠাকুরের মতো মনে হচ্ছিল? কৃষ্ণ ঠাকুরের মতো, কারণ কৃষ্ণ ঠাকুরও কালো বলে আমরা জেনে থাকি, তাই কৃষ্ণ ঠাকুরের মতোই এই কোলবালকগুলির মনে হচ্ছিল। আজকের মতো আমাদের আলোচনাটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমি এই পালামোর থেকে এমসিকিউ নিয়ে আলোচনা করব, প্রায় 50টি মতো এমসিকিউ নিয়ে আশা করি আলোচনা করব। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।